আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশের চট্টগ্রাম আর তার সীমানায় থাকা রাষ্ট্র মায়ানমার হঠাৎ করে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে উত্তাপের একেবারে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সম্প্রতি আমেরিকার সেনারা বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে অবস্থান করছে। আবার চীন যে শুধু মায়ানমারের সামরিক জুন্টা সরকারকে নিয়ন্ত্রণ করছে তাই নয়, আরও এক ধাপ এগিয়ে তারা মায়ানমারের মধ্য দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত রাস্তা এবং রেল লাইন নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পূর্ব ভারতের মিলিটারি হেডকোয়ার্টার কলকাতার ফোর্ট উইলিয়ামে এসে মিটিং করেছেন। কিন্তু কেন? আসলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত, চীন এবং আমেরিকার এই লড়াই আসলে চট্টগ্রামের জন্য নয়। মূল লক্ষ্য হলো চট্টগ্রামের সীমান্তে অবস্থিত একটা রাষ্ট্র মায়ানমার। আসলে দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে এই তিন পরাশক্তির মধ্যে দড়ি টানাটানি চলছে। তাই এখন প্রশ্ন হলো, এক, মায়ানমার হঠাৎ এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন যে পৃথিবীর প্রধান প্রধান পরাশক্তিরা একে নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে? দুই, চীন কেন মায়ানমারের মধ্যে দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত রাস্তা ও রেল লাইন নির্মাণ করতে যাচ্ছে? তিন, ভারত কেন মায়ানমার থেকে অনতি দূরে নিকোবর দ্বীপপুঞ্জে একটা সেনাঘাঁটি তৈরি করছে? চার, আমেরিকা কেন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের বদলে এখন চট্টগ্রামকে নিজেদের স্ট্র্যাটেজিক লক্ষ্য বানাতে চাইছে? আর পাঁচ, কেন বাংলাদেশের ইউনূস সরকার চট্টগ্রামের সীমান্ত থেকে মায়ানমারে প্রবেশের জন্য মানবিক করিডর তৈরি করতে এতটা উৎসাহী? আজকের এই বিশেষ ভূরাজনৈতিক বিশ্লেষণে আমরা এই সব কিছুই বিস্তারিতভাবে জানবো যে কিভাবে চট্টগ্রাম পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে হঠাৎ মায়ানমারের গুরুত্ব কেন উল্কা গতিতে বেড়ে গেল সেটা বোঝার জন্য মায়ানমারের ইতিহাসটা একটু ভালো করে বোঝা দরকার। প্রথমেই মানচিত্র দেখতে পাচ্ছেন, এই হলো মায়ানমার রাষ্ট্র। এই মায়ানমার দেশটা অনেকগুলো প্রদেশ নিয়ে গঠিত, তবে আমাদের আলোচনায় দুটো প্রদেশের কথা বারবার ঘুরে ফিরে আসবে। একটা হচ্ছে কাচিন প্রদেশ, উত্তর মায়ানমারে অবস্থিত, আর দুই হলো রাখাইন প্রদেশ, যেটা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। আপনারা মানচিত্র দেখতে পাচ্ছেন। এখন ইতিহাসের দিকে নজর দিলে দেখা যায়, মায়ানমার একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল, তখন তার নাম ছিল বার্মা। ব্রিটিশরা চলে যাওয়ার পর 1948 সালে দেশটা স্বাধীনতা লাভ করে এবং একটা গণতান্ত্রিক সরকার গঠিত হয়। এখন সেই সময় পৃথিবী জুড়ে চলছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশ আমেরিকার পক্ষে যুক্ত হচ্ছিল, কিন্তু মায়ানমার সেই পথে হাঁটেনি। মায়ানমার সেই সময় জোট ও নিরপেক্ষ নীতি গ্রহণ করে, মানে আমেরিকা বা সোভিয়েত কারো পক্ষেই তখন যায়নি। যাই হোক, 1960 থেকে 70-এর দশকে মায়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে চীনের মদতে দেশটিতে সেনা শাসন বা মিলিটারি জুন্টা শাসন প্রতিষ্ঠিত হয়। আর তারপরে দেশটির সামরিক জুন্টা সরকারের সঙ্গে চীনের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপরে 1990-এর দশকে ঠান্ডা যুদ্ধ শেষ হলে মায়ানমারে চীনের প্রভাব আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে 1990-এর দশক থেকে আমেরিকা মায়ানমারের সেনা শাসনকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। তারা মায়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের নেত্রী অং সান সুচিকে সামনে আনে এবং আমেরিকা তাকে নোবেল শান্তি পুরস্কার পর্যন্ত পাইয়ে দেয়, যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ে। মানে এই সময় আমেরিকা চাইছিল ভারতকে পাশে নিয়ে লুক ইস্ট পলিসির মাধ্যমে মায়ানমারে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে। কিন্তু অন্যদিকে চীন মায়ানমারের সেনা শাসকদের পাশে শক্তভাবে দাঁড়িয়েছিল। মায়ানমারের রাজনৈতিক ক্ষেত্রে চীন এবং আমেরিকা তখন একেবারে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছিল। তবে তার আগে, মানে 1980-র দশকে মায়ানমারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। সেখানে বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়, আর এতে উত্তর মায়ানমারের কাচিন প্রদেশের জনগণ, যাদের অধিকাংশই খ্রিস্টান, তারা ভীষণ রকমের ক্ষুব্ধ হয়ে ওঠে। ফলস্বরূপ তারা গঠন করে কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন বা KIO এবং তার সামরিক শাখা কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা KIA।
প্রকৃতিগতভাবে খ্রিস্টান সংগঠন হওয়ায় তারা আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে, কারণ আমেরিকা তখন খ্রিস্টান মিশনারিদেরকে সক্রিয়ভাবে সমর্থন করছিল। কিন্তু যেহেতু মায়ানমারের সেনা শাসনকে চীন সমর্থন দিচ্ছিল, তাই চীন কাচিনদেরকেও বোঝাতে শুরু করে যে আমেরিকার সঙ্গে না গিয়ে আমাদের সঙ্গে থাকো, আমরা অর্থ দেব, অস্ত্র দেব, কাচিন প্রদেশে তোমাদের আঞ্চলিক স্বায়ত্তশাসনটাকেও নিশ্চিত করব। এভাবে চীনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত কাচিন প্রদেশ আঞ্চলিক স্বায়ত্তশাসন পায় এবং ধীরে ধীরে তারাও চীনপন্থী হয়ে ওঠে এবং সেই থেকে আজ পর্যন্ত মায়ানমারের কাচিন প্রদেশে কেন্দ্রীয় জুন্টা সেনা শাসনের প্রায় কোনো রকমের প্রভাব নেই। আজও কাচিন প্রদেশে কার্যত কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির স্বায়ত্তশাসন বা স্বশাসন চলছে। তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে এই কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ভারতের সঙ্গেও কিন্তু ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখে, কিন্তু কোন স্বার্থে এবং কেন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে উঠল সেটা ভিডিওর পরের অংশে গিয়ে আমরা বুঝবো এবং ব্যাখ্যা করব। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা দরকার যে শুধু কাচিন প্রদেশই নয়, 1990-এর দশকে মায়ানমারের দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত রাখাইন প্রদেশও একটা শক্তিশালী বিচ্ছিন্নতাবাদী সংগঠন মাথাচাড়া দেয়, যার নাম রাখাইন আর্মি। সেই সময় থেকে আজ পর্যন্ত এই প্রদেশ কার্যত মায়ানমারের সামরিক জুন্টা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বর্তমানে রাখাইন প্রদেশটাকে নিয়ন্ত্রণ করছে রাখাইন আর্মি। উল্লেখযোগ্যভাবে আজকের দিনে এই রাখাইন আর্মির সঙ্গেও কিন্তু ভারতের উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে শুধু কাচিন বা রাখাইনই নয়, মায়ানমারের বিভিন্ন অঞ্চলে এরকম আরও বহু বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ রয়েছে যারা নিজ নিজ এলাকাকে কার্যত নিয়ন্ত্রণ করে চলে। তবে এদের অধিকাংশই চীনের অর্থ বা ফান্ড দ্বারা পরিচালিত। আবার কিছু কিছু সংগঠন এমনও আছে যারা ভারতের সঙ্গেও আবার ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলে। অর্থাৎ মায়ানমারের মূল সরকার মানে সামরিক জুন্টা সরকার যেমন চীনের প্রভাবে রয়েছে, তেমনি যারা এই জুন্টা সরকারের বিরুদ্ধে লড়ছে যেমন কাচিন আর্মি, তাদের বড় অংশও কিন্তু আবার চীনের ফান্ড দ্বারাই পরিচালিত। অন্যদিকে রাখাইন আর্মি কখনো ভারতের কখনো চীনের কাছ থেকে সাহায্য নিয়ে চলে। আর এই পুরো চিত্রটাতে স্পষ্ট যে মায়ানমারের অভ্যন্তরে কোথাও কোনোখানেই আমেরিকার সরাসরি কোনো প্রভাব নেই। তাছাড়া চীন মায়ানমারের সেনা শাসনের সঙ্গে এতটাই গভীরভাবে যুক্ত হয়ে আছে যে আমেরিকা যতই গণতন্ত্রের প্রচার চালানোর চেষ্টা করুক না কেন, কোনোদিনই সেখানে কার্যকরভাবে সফল হয়নি। শেষ পর্যন্ত আমেরিকা তার শেষ তাসটা খেলে কখন না 2008 থেকে 2012 সালের মধ্যে। প্রথমে হিলারি ক্লিন্টন, পরে ওবামা নিজে মায়ানমার সফরে আসেন। এতে স্পষ্ট হলো যে আমেরিকা যে কোনো মূল্যে মায়ানমারের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে এবং নিজেদের বিনিয়োগকে শক্তিশালী করতে চাইছে মায়ানমারের অভ্যন্তরে। কিন্তু 2013-14 সালের পর আমেরিকার অর্থনীতি ক্রমশ দুর্বল হতে শুরু করে, আর সেই সুযোগে 2014 সালে চীন আরও অ্যাগ্রেসিভভাবে চায়না মায়ানমার ইকোনমিক করিডোরের কাজ শুরু করে, যেটা ছিল তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে 2014-15 থেকে 2020 সাল পর্যন্ত মায়ানমারকে ঘিরে আমেরিকা এবং চীনের মধ্যে একটা নতুন ঠান্ডা লড়াই বা ঠান্ডা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। যদিও ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মানে 2016 থেকে 2020 এই নাগাদ মায়ানমার ট্রাম্পের কাছে খুব একটা অগ্রাধিকারের বিষয় ছিল না, কিন্তু 2025 সালে এসে পরিস্থিতিটা পুরো বদলাতে শুরু করে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প উপলব্ধি করে যে মায়ানমারকে আর কোনোভাবে উপেক্ষা করা যাবে না। অথচ মায়ানমারে এখনও সামরিক জুন্টা সরকার ক্ষমতায় রয়েছে, আর তারা সবাই প্রো চায়না মানে চায়নার একেবারে প্রভাবেই রয়েছে। আর তাই গত 5 মাসে আমেরিকা মায়ানমারের নীতিতে বড়সড় পরিবর্তন এনেছে। পরিবর্তনটা হলো আমেরিকা বুঝে গেছে যে অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মাধ্যমে গণতন্ত্র প্রচার করে সাফল্য পাওয়া সম্ভব নয় মায়ানমারে। আর তাই এবার আমেরিকা সরাসরি সামরিক জুন্টার সঙ্গেই আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করছে। এখন নিশ্চয়ই প্রশ্ন আসছে যে হঠাৎ মায়ানমার এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? আসলে এর মূলত দুটো কারণ রয়েছে।
প্রথম কারণ হলো রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল খনিজ। গত দশকে মায়ানমারে বিপুল পরিমাণে রেয়ার আর্থ এলিমেন্ট আবিষ্কৃত হয়েছে। আর রেয়ার আর্থ এলিমেন্ট বলতে 17 ধরনের দুর্লভ ধাতুকে বোঝানো হয়, যেগুলো আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য। এর মধ্যে রয়েছে ল্যান্থানাম, সেরিয়াম, নিওডিনিয়াম, ডিসপ্রোসিয়াম, টার্বিয়াম ইত্যাদি। এগুলোর প্রয়োজনীয়তা এতটাই বেশি যে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ইলেকট্রনিক সেন্সর, ইলেকট্রনিক এবং হাইব্রিড গাড়ির ব্যাটারি, উইন্ডো টারবাইন, নবনায়নযুক্ত শক্তি প্রযুক্তি, লেজার, মেডিকেল ইমেজিং যন্ত্রপাতি, এমনকি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, এর সবই এই রেয়ার আর্থ মেটেরিয়াল ছাড়া চলে না। অথচ আজকের পৃথিবীর প্রায় 80% রেয়ার আর্থ এলিমেন্ট সরবরাহ করে চীন। অর্থাৎ চীনের ওপরে নির্ভর করছে পুরো বিশ্বের ইলেকট্রনিক্স শিল্প। এখন যেহেতু মায়ানমারে এই রেয়ার আর্থ এলিমেন্ট আবিষ্কৃত হয়েছে, তাই দেশটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হলো, বর্তমানে মায়ানমারে চীন ঘনিষ্ঠ সামরিক জুন্টা সরকার ক্ষমতায় রয়েছে। ফলে মায়ানমারের বেশিরভাগ রেয়ার আর্থ খনিজ সেটা কিন্তু চীন দখল করে নিয়েছে, তুলে নিয়ে চলে যাচ্ছে। তবে রিসেন্টলি ভারত মায়ানমারের কাচিন প্রদেশে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছে। আর কাচিন প্রদেশের চিপওয়ে ও পাঙ্গেউয়া অঞ্চল, যেটা বিশ্বের অন্যতম বৃহৎ হেভি রেয়ার আর্থ এলিমেন্টের ভান্ডার, সেখানে ভারতের খনিজ মন্ত্রণালয়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান IREL এবং বেসরকারি প্রতিষ্ঠান মিড ওয়েস্ট অ্যাডভান্স মিনারেলস ইতিমধ্যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি মানে KIA এর সঙ্গে যোগাযোগ করে রেয়ার আর্থ এলিমেন্টের খনিজ উত্তোলন করতে শুরু করেছে। ফলে মায়ানমারের মোট খনিজ সম্পদের প্রায় 80% চীনের দখলে, আর বাকি 20% রয়েছে ভারতের নিয়ন্ত্রণে। অথচ আশ্চর্য বিষয় হলো, বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আমেরিকা এখানে কার্যত কিছুই করতে পারছে না। আর মায়ানমার গুরুত্বপূর্ণ হয়ে ওঠার দ্বিতীয় কারণ হলো বঙ্গোপসাগরের প্রবেশাধিকার এবং সেখানকার আধিপত্য। চীন ইতিমধ্যেই মায়ানমারের ভেতর দিয়ে রাস্তা এবং রেল লাইন তৈরি করেছে, যা সরাসরি বঙ্গোপসাগরে পৌঁছে গেছে। এর ফলে বঙ্গোপসাগরে চীনের প্রবল উপস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য এখানে একটা জটিলতাও রয়েছে, এই রাস্তা এবং রেল লাইন মায়ানমারের রাখাইন প্রদেশ দিয়ে গেছে। আর রাখাইন প্রদেশ এখন কার্যত রাখাইন আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। আর এই রাখাইন আর্মির সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে যে রাস্তা তৈরি হলেও রাখাইন আর্মির ভয়ে চীন এখন সেটাকে পূর্ণ মাত্রায় ব্যবহার করতে পারছে না। অন্যদিকে ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা শক্তিশালী সামরিক ঘাঁটি তৈরি করছে। এর ফলে ভারত সরাসরি বঙ্গোপসাগর এবং মালাক্কা প্রণালীর ওপরে নজরদারি করতে পারছে, কার্যত আধিপত্য বিস্তার করছে। ফলে চিত্রটা এরকম দাঁড়াচ্ছে, এক, মায়ানমারের রেয়ার আর্থ সম্পদ বা রেয়ার আর্থ এলিমেন্ট চীন এবং ভারত এই দুই দেশই নিয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকা কার্যত কিছুই পাচ্ছে না। আর দুই, বঙ্গোপসাগরের প্রবেশাধিকারের ক্ষেত্রেও ভারত এবং চীন আধিপত্য বিস্তার করছে, আমেরিকা সেখানেও লবডঙ্কা কিচ্ছুটা করতে পারছে না। তাই এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারলেন যে কেন আমেরিকা বারবার বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ অথবা মায়ানমারের কাছাকাছি বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে এত পরিমাণে আগ্রহ দেখাচ্ছে। আর যে কারণেই হোক, যদি মিয়ানমারে আমেরিকা প্রবেশ করতে পারে তাহলে এক ঢিলে দুই পাখি মেরে দেবে আমেরিকা। প্রথমত, যদি মায়ানমারের সামরিক জুন্টা সরকার আমেরিকাকে রেয়ার আর্থ এলিমেন্ট উত্তোলনের অনুমতি দেয়, তবে মার্কিন কোম্পানিগুলো বড় ব্যবসায়িক সুযোগ পাবে এবং একই সঙ্গে রেয়ার আর্থ এলিমেন্টের আমদানির ব্যাপারে চীনের ওপরে নির্ভরতা কমবে আমেরিকা। কারণ আগেই বলেছি, পৃথিবীর রেয়ার আর্থ এলিমেন্টের 80% চীন একাই সরবরাহ করে। আর দ্বিতীয়ত, মায়ানমারে যেহেতু চীনের একেবারে পাশেই অবস্থিত, সেখানে আমেরিকা যদি উপস্থিতি করতে পারে তাহলে চীনের ওপরে গোয়েন্দা নজরদারির বড় সড় সুবিধা পাবে আমেরিকা। এই কারণে ডোনাল্ড ট্রাম্প প্রথমে মায়ানমারের ওপরে 40% ট্যারিফ বা শুল্ক আরোপ করে, মায়ানমারকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই শুল্ক নিয়ে মিয়ানমার কোনো রকমের প্রতিবাদ করেনি, একটা টু শব্দ
সমঝোতা করেনি, বরং তারা ওয়াশিংটনের একটা শক্তিশালী লবিং ফার্ম ডিসিআই গ্রুপকে নিয়োগ করেছে। এই লবিং ফার্মের মাধ্যমে তারা সরাসরি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে। এমনকি মায়ানমারের সামরিক জুন্টা সরকার এই লবিং কার্যক্রমে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত অলরেডি ব্যয় করে ফেলেছে। এখন স্বাভাবিকভাবেই মায়ানমারের সামরিক জুন্টা সরকারের এই পদক্ষেপে চীন মোটেও খুশি নয়। ঐতিহাসিকভাবে মায়ানমারের সেনা শাসনের সঙ্গে চীনের সম্পর্ক তো ভালোই, তাহলে এখন কেন এই মিয়ানমারের সামরিক জুন্টা সরকার আমেরিকার দিকে ঝুঁকছে? আসলে মায়ানমারের সামরিক জুন্টা সরকার ভাবছে যদি রেয়ার আর্থ মেটালসের বাণিজ্যের মাধ্যমে তারা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে পারে এবং গ্লোবাল মার্কেটে প্রবেশের সুযোগ পায়, তবে মায়ানমার এক ধরনের গ্লোবাল প্লেয়ার হিসাবে উঠে আসতে পারবে। যদিও তাদের বড় কোনো আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষা নেই, কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার কারণে দেশটা গ্লোবাল লেভেলে বড় একঘরে হয়ে রয়েছে। তাই এখন তারা চীনের ওপরে নির্ভরতা কমিয়ে নিজেদের জন্য বিকল্প দরজা খুলতে চাইছে। তবে মিয়ানমার আমেরিকাকে এটাও বলেছে যে যদি তারা প্রকাশ্যে আমেরিকার পক্ষ নেয় তাহলে চীন রেগে যাবে, আর চীন রেগে গেলে মায়ানমারের সামরিক জুন্টা সরকার বেশ কয়েকটা সমস্যায় পড়বে। কারণ চীনের হাতে রয়েছে একটা বড় হাতিয়ার যার নাম কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। চীন চাইলে কাচিনদের ব্যবহার করে মায়ানমারের ভেতরে অস্থিরতা সৃষ্টি করতে পারে, এমনকি মায়ানমারের সামরিক জুন্টা সরকারকে ক্ষমতাচ্যুত পর্যন্ত করে ফেলতে পারে। আর তাই আমেরিকা এখন ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, কারণ ভারতের সঙ্গে কাচিনদের আবার সম্পর্ক ভালো, আর আমেরিকা চাইছে ভালো সম্পর্কের এই সূত্র ধরে কাচিনদেরকে ধীরে ধীরে চীনের প্রভাব থেকে সরিয়ে নিজেদের পক্ষে নিয়ে আসতে। তবে মায়ানমারের ওপরে প্রভাব তৈরি করতে আমেরিকা ভারতের ওপরেও আবার পুরোপুরি ভরসা করতে পারছে না, এবং একই সঙ্গে মায়ানমারের সামরিক জুনটাও যে আমেরিকার পাশে দাঁড়াবে এই বিষয়েও তাদের পূর্ণ নিশ্চয়তা নেই। এই বাস্তবতা থেকেই আমেরিকা সম্প্রতি দুটো কৌশলগত পদক্ষেপ নিয়ে এগোচ্ছে। এক, মানবিক করিডর তৈরির প্রচেষ্টা, মানে আমেরিকা বাংলাদেশের ইউনূস সরকারের মাধ্যমে মায়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের উদ্দেশ্যে মানবিক সহায়তা যেমন খাবার, ওষুধ ইত্যাদি পাঠানোর নামে চট্টগ্রাম থেকে মায়ানমারের দিকে একটা করিডর বা রাস্তা তৈরি করতে চাইছে, আর এজন্য জাতিসংঘের প্রতিনিধি পর্যন্ত বাংলাদেশে পাঠানো হয়েছে। মানে একবার যদি বাংলাদেশের চট্টগ্রাম থেকে মায়ানমার পর্যন্ত এমন করিডর বা রাস্তা তৈরি করা যায়, তাহলে মানবিক করিডরের আড়ালে এই রাস্তা দিয়ে গোলা বারুদ, অস্ত্র এবং আর্থিক সহায়তা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীদের কাছে পৌঁছে দিতে পারবে আমেরিকা। আর দুই, চট্টগ্রাম অঞ্চলের সামরিক মহড়া এবং সেনা উপস্থিতি, মানে বাংলাদেশের চট্টগ্রামকে ঘিরে সামরিক মহড়া চালানো এবং সেখানে সামরিক উপস্থিতি বাড়ানোর মাধ্যমে আমেরিকা মূলত চীনকে বার্তা দিচ্ছে যে আমরা এখানে সক্রিয়, বাংলাদেশে আমাদের ঘনিষ্ঠ সরকার রয়েছে, প্রয়োজনে চট্টগ্রামে ঘাঁটি গেড়ে মায়ানমারেও আমরা মিলিটারি অপারেশন চালাতে পারি। অর্থাৎ মায়ানমার ইস্যুতে আমেরিকা চীনের প্রতিদ্বন্দ্বিতায় আমেরিকা বাংলাদেশের চট্টগ্রামকে যুদ্ধক্ষেত্র হিসাবে ব্যবহার করতে চাইছে। আই রিপিট, মায়ানমার ইস্যুতে আমেরিকা চীনের প্রতিদ্বন্দ্বিতায় আমেরিকা বাংলাদেশের চট্টগ্রামকে যুদ্ধক্ষেত্র হিসাবে ব্যবহার করতে চাইছে। তবে এই পরিস্থিতিতে ভারতের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত এখানে আঞ্চলিক শক্তি, আর আঞ্চলিক শক্তি হিসাবে ভারত কখনো চাইবে না যে চট্টগ্রামে আমেরিকা কোনো রকমভাবে সামরিক অবস্থান তৈরি করুক। কোনো পরিস্থিতিতেই ভারত এটা হতে দেবে না, কারণ এটা ভারতের আঞ্চলিক সার্বভৌমত্বের প্রশ্ন। তাছাড়া মায়ানমারে রেয়ার আর্থ এলিমেন্টের ওপরে আমেরিকার যেমন নজর রয়েছে, ভারতেরও তো তেমনি নজর রয়েছে নাকি? সেক্ষেত্রে আমেরিকা যদি ভারতের সহায়তা নিয়ে মায়ানমারে প্রবেশ করতে চায় তাহলে ভারত নিশ্চয়ই সহায়তা করবে, কিন্তু আমেরিকা যদি ভারতকে টপকে এই অঞ্চলে নিজস্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে আসে সেটা ভারত কখনোই হতে দেবে না। সেরকম পরিস্থিতি তৈরি হলে চট্টগ্রামের ওপরে ভারত সরাসরি দখলদারি চালাতেও পিছপা হবে না। তবে এখন সেনা অভ্যাসের জন্য বাংলাদেশে আমেরিকায় যে সামান্য কিছু সৈন্য উপস্থিত হয়েছে সেটা ভারতের নিরাপত্তার জন্য সরাসরি কোনো হুমকি নয়, কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা মূলত মায়ানমারকে কেন্দ্র করে হচ্ছে, আর চীন আর আমেরিকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।
আমেরিকা ও চীনের এই প্রতিদ্বন্দ্বিতার ফলে মায়ানমারে একটা নতুন ফ্লাশ পয়েন্ট তৈরি হয়ে গেছে। সম্প্রতি নেপালকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার দ্বন্দ্বে নেপালের চীনপন্থী কমিউনিস্ট সরকারের পতনে ভারতের যেমন সুবিধা হয়েছে, মায়ানমারের ক্ষেত্রেও ভারত সুযোগ খুঁজছে এই পরিস্থিতির ফায়দা কিভাবে ওঠানো যায়। মানে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন মোড় আসতে চলেছে। তাই চট্টগ্রাম এবং মায়ানমারকে নিয়ে যেমন যেমন পরিস্থিতি তৈরি হবে আমি তেমন তেমন অনুযায়ী ভূরাজনৈতিক বিশ্লেষণ করব, কথা দিচ্ছি। তবে চট্টগ্রাম ও মায়ানমারকে নিয়ে আমেরিকা, চীন এবং ভারতের মধ্যে যে ভূরাজনৈতিক জটিলতা, সেটাকে আজকের ভিডিওতে আমি সহজভাবে বললাম, সেটা আপনাদেরকে বোঝাতে পারলাম বলেই মনে হয়। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবেন, অবশ্যই লাইক করবেন। আর এরকম জটিল বিষয় সহজভাবে বুঝতে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি কি মনে করেন মায়ানমারের রেয়ার আর্থ এলিমেন্ট এবং বঙ্গোপসাগরের দখল শেষমেশ কার হাতে যাবে। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।